আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর কোনো সংকট নেই বলে জানিয়েছেন মোহাম্মদ আমিনুর রশিদ। আজ সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি বছর দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ১,২৩,৩৩,৮৪০টি, যেখানে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১,১,০৬,৩34টি। ফলে চাহিদার তুলনায় প্রায় ২২,২৭,০০০-এর বেশি পশু উদ্বৃত্ত থাকতে পারে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে বিজিবি, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে থাকবে। পাশাপাশি কোরবানির হাটে নিরাপত্তা জোরদার করা হবে এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। তিনি আরও জানান, অনলাইনে পশু কেনা বেচায় কোনো খাজনা বা হাসিল দিতে হবে না এবং পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে অভিযানও শুরু হয়েছে। এই মুহূর্তে আমাদের খামারিদের কাছে গরু, ভেড়া এবং ছাগল সব মিলিয়ে আমাদের কোরবানির যে পরিমাণ সেটা ১ কোটির উপরে আছে। আমরা আশা করি পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই। রাজধানীর বিমানবন্দর থানাধীন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিদেশি ফেব্রিক্সের ৯০টি রোল এবং ২টি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ১ মে ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে চট্টগ্রাম বন্দর থেকে আনা ফেব্রিক বোঝাই একটি কাভার্ড ভ্যান চুরি হয়। পথে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় চালক গাড়ি থেকে নামলে দুর্বৃত্তরা সুযোগ নিয়ে পুরো ভ্যান নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে পুলিশ। পরে ৩ মে রাতে দক্ষিণ খান এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ফেব্রিক্স, কাভার্ড ভ্যান এবং চুরির কাজে ব্যবহৃত আরেকটি ভ্যান উদ্ধার করা হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আজ ঢাকার বিশেষ জজ আদালত এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে অভিযোগ গঠনের এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৩ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এদিন দুদকের পক্ষে মীর আহমেদ আলী সালাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। তবে পলাতক থাকায় বেনজির আহমেদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। দুদকের মামলায় বলা হয়েছে, সম্পদ বিবরণীতে ঘোষণার চেয়ে তদন্তে তার নামে বিপুল পরিমাণ অতিরিক্ত স্থাবর ও অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত অনুযায়ী বৈধ আয়ের উৎস বিবেচনায় ব্যয় বাদ দিলে তার নিট সঞ্চয়ের তুলনায় প্রায় ১১,৪,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য মিলেছে। এছাড়া অবৈধ অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ ও স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগও আনা হয়েছে। গাজীপুর মহানগরীর টঙ্গীতে অবস্থিত ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ২৭তম MBBS ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মঈন আহমেদ খান। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চিকিৎসা পেশা কেবল একটি পেশা নয়, এটি মানব সেবার মহান ব্রত। সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ নিয়ে অধ্যয়ন করার আহ্বান জানিয়ে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকদের ন্যায্য দাবি ও পেশাগত অধিকার আদায়ের দাবিতে রাজধানীতে কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সাংবাদিকদের জাতির চতুর্থ স্তম্ভ বলা হলেও তারা এখনও রাষ্ট্রীয় নানা সুযোগ সুবিধা ও সুরক্ষা থেকে বঞ্চিত। তারা অভিযোগ করেন, সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে ধারাবাহিকভাবে
বিভিন্ন কালো আইন প্রণয়ন করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। অবিলম্বে এসব আইন বাতিল এবং সাংবাদিকদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা। কর্মসূচিতে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, সাংবাদিক সংগঠনের নেতা ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। সাংবাদিকদের নিম্নতম ভাতা দিতে হবে। স্বাধীনতার পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের 100 টাকা ভাতা ছিল। আমি অনুরোধ করবো সরকারের কাছে 100 টাকা হলেও বাংলাদেশের প্রতিটি সাংবাদিককে ভাতা দিতে হবে, প্রতি মাসে হবে, কারণ আমরা চাই আমাদের স্বীকৃতি। আর একটা বিষয়, আজকে বিশ্ব আন্তর্জাতিক যে দিবস, এই সাংবাদিক দিবসে আমি আরেকটা বিষয় জানতে চাই। রাষ্ট্রভাবে চতুর্থ স্তম্ভ হিসাবে সাংবাদিকদের স্বীকৃতি দিতে হবে। এটা কিন্তু আমাদের স্বীকৃতি দেওয়া হয় নাই। আমরা আসলেই সেই স্বাধীনতার পরবর্তীতে এই পর্যন্ত সকলেই বলছে যে আমরা হলো জাতির চতুর্থ স্তম্ভ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু আজ অবধি বিভিন্ন সংবিধান খুঁজে, বিভিন্ন জিনিস খুঁজে আমরা কোথাও পাইলাম না। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর মাইডাস সেন্টার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তথ্য উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান বলেছেন, বিগত সরকারের আমলে গণমাধ্যম যে অবস্থায় পৌঁছেছিল সেখান থেকে তা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে এবং যুক্তি নির্ভর সমালোচনাকে সরকার ইতিবাচকভাবে দেখছে। এ সময় রাজনৈতিক দলগুলো লেজুর বৃত্তি থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তোলার আহ্বান জানান তিনি। ইউনেস্কো ও টিআইবির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করে এবং সত্য প্রকাশে এর ভূমিকা অপরিসীম। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থার প্রতিনিধি ও সিভিল সোসাইটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এই সরকার মিডিয়ার সাথে মিডিয়াকে গ্রো করতে দিতে চায়। কেন দিতে চায় একটু পরে আসবো। সেটা হচ্ছে যেই জায়গায় মিডিয়া চলে গিয়েছিল, জার্নালিজম বলতে যা বোঝা গিয়েছিল, এই জায়গা থেকে মিডিয়াকে বেরিয়ে আসতে হবে। আপনার প্রত্যেকে খুব স্ট্রংলি সরকারের যে কোনো ধরনের সমালোচনা, যৌক্তিক সমালোচনা করবেন প্লিজ। আমি এটা আমাদের জায়গা থেকে, এটা একটা কারণ আছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 27 বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার বিজিবি 53 মনোহরপুর বিওপির একটি বিশেষ টহল দল মনাকষা ইউনিয়নের রামনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এক চোরা কারবারির বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি বস্তার ভেতর থেকে 27 বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 41,000 টাকা। বিজিবির 53 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। কিশোরগঞ্জের হাওরে অবশেষে মিলেছে স্বস্তির রোদ। টানা বৃষ্টির পর আকাশ পরিষ্কার হতেই মাঠে নেমে পড়েছেন কৃষকরা। যদিও এখনও পানি কমেনি, তবুও তলিয়ে যাওয়া ধান বাঁচাতে শেষ চেষ্টা চালাচ্ছেন তারা। সকাল থেকেই হাওরের বিভিন্ন এলাকায় দেখা গেছে কৃষকরা ডুবে থাকা জমি থেকে ধান তুলে আনার কাজে ব্যস্ত। খলাগুলোতেও আবার শুরু হয়েছে ধান শুকানো ও মাড়াইয়ের কাজ। কিন্তু দীর্ঘ সময় পানির নিচে থাকার কারণে বেশিরভাগ ধানেই চারা গজিয়ে গেছে, যা ফসলের গুণগত মান ও উৎপাদনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি করেছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 9,045 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় 55% ধান কাটা সম্ভব হয়েছে। এদিকে আজ থেকে জেলায় ধান সংগ্রহ কার্যক্রম শুরু করার কথা রয়েছে খাদ্য অধিদপ্তরের। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 18,330 মেট্রিক টন ধান চাল সংগ্রহের। নওগাঁর আত্রায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ 6 আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম। তিনি বলেন, বাঙালি সংস্কৃতি ও জাতীয় জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অনস্বীকার্য। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ ও সৃষ্টিকে তুলে ধরতে উপজেলা প্রশাসন ও সংসদ সদস্যদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বরিশালের গৌরনদীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী প্রেস ক্লাবের আয়োজনে সকালে প্রেস ক্লাব কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গৌরনদী বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। র্যালি শেষে প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া ও সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির সহ অন্যান্যরা। বক্তারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক বিভাগ। পর্যায়ক্রমে জেলা সদর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত প্রায় ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন যৌথভাবে সহযোগিতা করেন। অভিযান শুরুর আগে সড়ক বিভাগ থেকে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নোটিশ প্রদান করা হয় এবং মাইকিং এর মাধ্যমে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়। তবে উচ্ছেদ কার্যক্রম শুরুর পর সড়কের বিভিন্ন অংশে যানজটের সৃষ্টি হয়। কৃষি সমৃদ্ধি স্লোগানে চুয়াডাঙ্গায় উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১২,০০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রোববার চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের উন্নত জাতের বীজ সহ ড্যাপ ও এমওপি সার বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে দেওয়া হচ্ছে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ড্যাপ এবং ১০ কেজি এমওপি সার। ঢাকার দোহার উপজেলায় খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলার পালামগঞ্জ বাজার সংলগ্ন হাতুরপাড়া খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা ১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, দীর্ঘদিন পর খালটি পুনঃখননের মাধ্যমে স্থানীয় জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি খাল খনন কাজে স্থানীয়দের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক শিকবাত উল্লাহ ও উপজেলা বিএনপির সভাপতি এস.এম. নজরুল ইসলাম সহ অনেকেই। চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায় একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা কয়েকটি ব্যাংকে আমানতকারীদের জমানো অর্থ ফেরত ও হেয়ার কাট বাতিলের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে খাতুনগঞ্জ শাখায় শতাধিক গ্রাহক বিক্ষোভ করেন। তারা দ্রুত তাদের জমা টাকা ফেরত ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর দাবি জানান। বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা হেয়ার কাট বাতিল এবং স্বাভাবিক লেনদেন চালুর দাবিতে আন্দোলন করে আসছেন, কিন্তু এখনও কোনো কার্যকর সমাধান পাননি। তাদের মতে, ব্যাংকগুলো গ্রাহকদের অর্থ ফেরত না দিয়ে সীমিত লেনদেনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে। অন্যদিকে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় নির্দেশনা ছাড়া বড় অঙ্কের অর্থ পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব নয়। রাজবাড়ীর পাংশা উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ঢেকিপাড়া ও আধারকোটা খালে কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাতুল হক। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম মিয়া। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। রোববার দুপুরে বিরামপুর ঢাকা মোড়ে দিনাজপুর দক্ষিণ অঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক সাংবাদিক মোর্শেদ মানিক। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।